কোনো সন্দেহ নেই, একদম পুরো দমে লড়াই আছে, এবং সেই লড়াইয়ের উদ্দেশ্য হবে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া এবং শেষ পর্যন্ত তাদের ঠেলে বাংলাদেশে ফেরত পাঠানো। ও মনে করে যে আমার কোনো শত্রু নেই, আমি কারোকে শত্রু বানাই না, কিন্তু তা সত্ত্বেও শত্রু হতে পারে। রাজনৈতিক বাস্তব হচ্ছে যে সংখ্যালঘু যারা আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুসলমান, তারা আমাদের ভোট দেয় না, দেবে না। আমার মনে হয় দিলীপ ঘোষের এরকম একটা ব্যাপার আছে, তবে কি হয়েছে আমি জানি না। উনি চলে যেতে চাইলে চলে যাবেন, আটকাবে কি? নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার বিশেষ অতিথি, প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। নমস্কার। শ্রমিকবাবু শপথ নিয়ে বললেন যে সংখ্যালঘুদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। কীভাবে দেখেন? লড়াই তো নেই, এই বলার অপেক্ষা রাখে নাকি? কিন্তু সংখ্যালঘু বলতে কি বোঝায় সেটা পরিষ্কার করে বোঝা দরকার আমাদের। সংখ্যালঘু মানে ভারতীয় মুসলমান, কারণ পশ্চিমবঙ্গে হিন্দু এবং মুসলমান ছাড়া অন্য ধর্মীয়ভাবে অন্য কোনো সম্প্রদায় তো নেই। খ্রিস্টান প্রায় নামে মাত্র আছে, খ্রিস্টান বৌদ্ধ নামে মাত্র আছে। তো এই যে ভারতীয় মুসলমান, তাদের সঙ্গে তো আমাদের কোনো বা বিজেপির কোনো লড়াই নেই। লড়াই আছে বাংলাদেশ থেকে যারা চোরাপথে এখানে ঢুকেছে এবং যাদেরকে তৃণমূল এবং তার আগে সিপিএম ভোটের অধিকার পাইয়ে দিয়েছে, নানা রকম কাগজপত্র করিয়ে দিয়েছে, তাদের সঙ্গে বিলক্ষণ লড়াই আছে, কোনো সন্দেহ নেই, একদম পুরো দমে লড়াই আছে, এবং সেই লড়াইয়ের উদ্দেশ্য হবে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া এবং শেষ পর্যন্ত তাদের ঠেলে বাংলাদেশে ফেরত পাঠানো। শ্রমিকবাবু দায়িত্ব নিয়ে বললেন, ঐক্যের বার্তা দিলেন যে নতুন পুরনো সবাই গুরুত্ব পাবে, কিন্তু ওনার শপথের অনুষ্ঠানে দিলীপ ঘোষ বার্তা থেকে গেলেন। তা তো আমি জানি না কেন দিলীপ ঘোষকে ওরা ডাকেননি। আমি তো নিজে সক্রিয় রাজনীতির মধ্যে নেই, কিন্তু দিলীপ ঘোষ কিছুদিন ধরে এমন আচরণ করছেন যেন তিনি দল থেকে আলাদা। তিনি দিলীপ ঘোষ হিসেবে তিনি আলাদা রকম একটা তার সত্তা আছে। তো সেটা থাক, কী কারণে হয়েছে আমি জানি না, কারণ আমি তো বললাম আমি সক্রিয় রাজনীতির মধ্যে নেই। পিছনে যে ছবিটা, ওনার ছবি দিতে বারণ করছেন যে ছবির জায়গায় প্রতীক রাখুন, আর আমার কোনো কেন্দ্রীয় বাহিনী লাগবে না। 100 বার কেন্দ্রীয় বাহিনী লাগবে কিনা সেটা অবশ্য শ্রমিক নিজে বলতে পারে না, কারণ ওর যে থ্রেট পারসেপশন আছে, মানে ওর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা ওকে কিভাবে কত দূর আঘাত করতে পারে সেটা তো ওর পক্ষে বোঝা সম্ভব নয়। সেটা যারা এইসব বাহিনী বা যারা গোয়েন্দা দপ্তরে আছে তাদের পক্ষেই বোঝা সম্ভব। অতএব তারাই ঠিক করতে পারে ওর কেন্দ্রীয় বাহিনী লাগবে কিনা। ও নিজে অবশ্যই বলতে পারে যে লাগবে না, কারণ শ্রমিক যে ধরনের লোক, তাতে ও মনে করে যে আমার কোনো শত্রু নেই, আমি কারোকে শত্রু বানাই না, কিন্তু তা সত্ত্বেও শত্রু হতে পারে। এই যে আমি বললাম যেরকম যে যারা চোরাপথে বাংলাদেশি মুসলমান ভারতে ঢুকেছে, তাদের মধ্যে ওদের শত্রু থাকতে পারে। এই থ্রেট পারসেপশনটা বুঝতে হবে, সেটা বুঝতে পারে একমাত্র গোয়েন্দা দপ্তর, এবং তারাই ঠিক করতে পারে যে শ্রমিকের সঙ্গে কোনো ওরকম দেহরক্ষী দরকার কি আছে কি নেই। মুখের থেকে প্রতীক বড়, এটা তো স্বাভাবিক, এটা তো চিরকালই বিজেপি বলে এসেছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অতএব এই যে মুখের চেয়ে প্রতীক বড়, এটা একটা খুব মূল কথা, এবং এটা বলে শ্রমিক খুব উচিত কাজ করেছে। কারণ বিজেপির মধ্যে, পশ্চিমবঙ্গ বিজেপির মধ্যে বিভিন্ন সময় এরকম প্রবণতা একটা দেখা গিয়েছিল, একজন মানুষকে দলের চেয়ে বড় করে দেখানো, যে অমুক নির্বাচনে ভালো জয় হয়েছে, আমার জন্যই হয়েছে, আর কার জন্য হয়েছে, আমার জন্যই হয়েছে, আমি করেছি। এই ধরনের মানসিকতা থেকে কখনো সুস্থ রাজনীতি জন্মায় না এবং দলেরও কোনো উপকার হয় না। ব্যক্তির চেয়ে দল বড়, এটাতে দলের যে সামগ্রিক যে কালেকটিভ যে কৃতিত্বটা আছে, সেইটাকেই শ্রমিক মর্যাদা দিয়েছে, এবং সেই জন্য আমি ওকে অভিনন্দন জানাই। বলছি, শ্রমিকবাবুর হাতে ব্যাটন, হ্যাঁ, কেন্দ্র কি যোগ্য লোক বাঁচলো রাজ্য বিজেপির জন্য? তোমার কি ধারণা যে কেন্দ্র এগুলো ছেলে খেলা করে?
কেন্দ্র অনেক দিন ধরে ভাবনা চিন্তা করে শ্রমিকের হাতে দিয়েছে, কারণ এই জিনিসগুলো করতে গেলে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। একমাত্র যে ব্যক্তিগত যোগ্যতাই শেষ কথা নয়, তার গ্রহণযোগ্যতাও একটা খুব বড় কথা। আমাদের যে প্রেরণার উৎস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা ব্যাপারটাকে কিভাবে দেখছে এগুলো, এটাও বড় কথা। অতএব এই পরিপ্রেক্ষিতে আমি মানে যা হয়েছে, একমাত্র তার মধ্যে দোষের যা দেখছি যে কেন্দ্র প্রচুর দেরি করেছে। এটা অন্তত 6 মাস আগে করা উচিত ছিল, শ্রমিককেই করা উচিত ছিল। আমি আগাগোড়া বলে আসছি দুটো কথা। 1 নম্বর হচ্ছে যে একজন পূর্ণ সময় সভাপতি হোক। এই যে একই লোক দিল্লিতে রাষ্ট্রমন্ত্রী আর কলকাতায় রাজ্য সভাপতি, এটা একটা কোনো ব্যবস্থাই হতে পারে না। এটা অকল্পনীয় জিনিস, এরকম কোনো কিছু হতে পারে না। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতন সীমান্তবর্তী সমস্যা সংকুল রাজ্যে এটা তো অচিন্তনীয়। তবু কেন্দ্রীয় সরকার করেছে, কেন্দ্রীয় পার্টি করেছে, কেন করেছে তারাই জানে। কিন্তু এখন যে তারা শেষ পর্যন্ত নির্বাচনের থেকে 1 বছরের কম বাকি আছে, 10 মাস বাকি আছে, সেই সময় যে শ্রমিককে তারা ভার দিয়েছে, এটা আমি বলবো যে দেরিতে হলেও ঠিক কাজ হয়েছে। অনেক সময় নতুন পুরনো দ্বন্দ্ব দেখেছি আমরা, বঙ্গ বিজেপিতে বারবার প্রকাশ এসছে। শ্রমিকবাবু কি পারবে এই দ্বন্দ্বটা মেটাতে? শ্রমিকবাবুকে দ্বন্দ্ব মেটাতে হবে না। বিজেপি একটা ডিসিপ্লিন পার্টি, একটা শৃঙ্খলাবদ্ধ দল, এবং বিজেপির মধ্যে অনেক আছে যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানুষকে বা তাদের স্বয়ংসেবকদের একটা শৃঙ্খলা শেখায়, যেই শৃঙ্খলার বশবর্তী হয়ে তারা কখনো যে যথাযথভাবে যে নেতা তারাই নির্বাচন করেছে বা দল নির্বাচন করেছে, সেই নেতার বিরুদ্ধে যায় না। আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বাইরের লোকও অনেক দলের মধ্যে আছে, কিন্তু তারাও এই দলের এই জিনিসটা মেনে চলে। তো দলের ভেতরে কিছু মতানৈক্য থাকে, কিছু ব্যক্তিত্বের সংঘাত থাকে, কিছু কোন লাইনে দল চলবে সেটা নিয়ে বিভিন্ন রকম মত থাকে। এই জিনিসগুলো কিন্তু এগুলোকে মিলিয়ে দিতে হবে, যাকে কম্প্রোমাইজ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট বলে, সেই জিনিসটা করতে হবে। সেই জিনিসটা শ্রমিক পারবে নিঃসন্দেহে, কারণ শ্রমিক মধ্যে কোনো দম্ভ নেই, আচার ব্যবহার ভালো, কথাবার্তা খুব সুললিত, এবং কখনো গলা উঁচু করে কথা বলেন না, চোটপাট করে না। অতএব শ্রমিক সেদিক দিয়ে একেবারে আইডিয়াল, আদর্শ বলা যায়। শ্রমিকবাবু যখন বহুত্ববাদের কথা বলছেন, তখন সেই মঞ্চে শুভেন্দু অধিকারী বলছেন কড়া হিন্দুত্বের কথা। তাহলে কোথাও কি দ্বন্দ্ব লেগে গেল? কোথায় দ্বন্দ্ব? দুটো তো একই। ব্যাখ্যা করতে দুটো তো একই। বহুত্ববাদ মানে কি? হিন্দুত্বের মধ্যেই তো বহুত্ববাদ নিহিত আছে। এই যে দেশ ভাগ হলো 1947 সালে, যে দেশে যে অংশটা অহিন্দু ছিল, মুসলমান ছিল, অর্থাৎ পাকিস্তান, সেখান থেকে আস্তে আস্তে সমস্ত হিন্দুকে তাড়িয়ে দেওয়া হলো, শিখদের তাড়িয়ে দেওয়া হলো, বৌদ্ধদের তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু যে অংশটা হিন্দু অধ্যুষিত ছিল, অর্থাৎ ভারত, সেখানে তো থেকে মুসলমানরা থেকে গেল, সগৌরবে নাগরিক হিসেবে থেকে গেল। এটা কি করে হলো? এটা হলো একমাত্র এই কারণে যে হিন্দুত্বের মধ্যেই বহুত্ববাদ, সেটার মধ্যেই এই বহুত্ববাদ নিহিত আছে। যদি এই নিহিত না থাকতো, যদি হিন্দুত্বের চেহারাটি ইসলামের মতো হতো, তাহলে তো এত লোক থাকতেই পারতো না। এদের হিন্দুদের চাপেই মুসলমানদের তাড়িয়ে দেওয়া হতো, কিন্তু সেরকম তো হয়নি। তাই বলে এমন নয় যে তাদের উল্টে পড়ে তোয়াজ করতে হবে, তাদেরকে সব রকম অতিরিক্ত সুবিধা দিতে হবে, এবং যেহেতু হিন্দুত্বের মধ্যে বহুত্ববাদ নিহিত আছে, সেই জন্য হিন্দুদের সবসময় পড়ে মার খেতে হবে, এমনও নয়। অর্থাৎ ভারসাম্য রক্ষা করে চলতে হবে। এই দুটো এই মূল কথাটাই এই দুজনের বিবৃতি থেকে বেরিয়ে এসেছে। শ্রমিকবাবু বললেন যে সংখ্যালঘুদের সাথে আমাদের কোনো লড়াই নেই। তাহলে কি উনি বুঝেছেন যে 2026 বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ছাড়া কি জেতা সম্ভব না?
রাজনৈতিক বাস্তব হচ্ছে যে সংখ্যালঘু যারা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের মুসলমান তারা আমাদের ভোট দেয় না, দেবে না। এটা হচ্ছে রাজনৈতিক বাস্তব, এটার থেকে তো পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু তার মধ্যে যে ওই বাঙালি মুসলমান যারা আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে একটা বড় অংশ আছে যারা বাংলাদেশ থেকে চোরাপথে ঢুকেছে, তাদেরকে তাড়াতে হবে। আর যে বাস্তবটা আছে এই বাস্তবটাকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে। কারণ নির্বাচনে আমরা লড়ছি কিসের জন্য? জেতার জন্য। তো তো এক্সিবিশন ম্যাচ তো নয়, জেতার জন্যই লড়ছি। তো জেতার জন্য যখন লড়ছি এবং বুঝতে যখন পারছি যে মুসলমানরা আমাদের ভোট দেবে না, তখন আমি মুসলমানদের বিপরীত দিকে যারা আছে তাদের কি আমরা একসাথে আনবার চেষ্টা করব না? অবশ্যই করব, এর মধ্যে দোষের তো কিছু নেই, খুব স্বাভাবিক ব্যাপার। আইনানুগভাবে সুস্থ রাজনীতির আশ্রয় নিয়ে নিশ্চয়ই করব। এরা তৃণমূল তৃণমূল যেরকম করছে, মুসলমানদের একজোট করার চেষ্টা করছে, মুসলমানদের সব রকম সুবিধা দিয়ে, ন্যায় অন্যায় সব রকম সুবিধা দিয়ে একবারে উল্টে পড়ে তোয়াজ করে তাদের ভোটটা নিশ্চিত করবার সুবিধা করছি। সেটাই আমরা সমালোচনা করছি, কিন্তু সেটার সঙ্গে তো লড়াই করছি না। সেটার সঙ্গে লড়াই করব রাজনৈতিকভাবে ভোটের ময়দানে। আর অপরপক্ষে আমরাও চেষ্টা করছি যে এই মুসলমানের বিপরীতে যারা আছে তাদের ভোটটাকে একীকৃত করবার। কারণ তৃণমূলের মূল কথা হচ্ছে যে যদি মুসলমান ভোট একীকৃত করতে হয় তাহলে হিন্দুদের বঞ্চিত করতে হবে। এইটা আমরা বা বিজেপি কিছুতেই মানবে না। দিলীপ ঘোষ আজকের বলেছেন যে কুণাল ঘোষ এবং অরূপ বিশ্বাসের সঙ্গে ওনার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, আছে, থাকবে। তাহলে কি 21 জুলাই দিলীপবাবু চলে যাচ্ছেন? ওকে আটকানো কি কোনোভাবে সম্ভব হবে? দরকার আছে খুব, আমি জানি না। কারণ দিলীপ ঘোষ বিয়ের পর থেকে বা বিয়ের সামান্য আগে থেকে যে কিছু পার্টি বিরোধী কথা বলেছেন, হ্যাঁ, আমি তো আবার বলছি যে বিজেপির মূল মন্ত্র ছিল ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন দিলীপ ঘোষ যদি মনে করেন যে উনি বিজেপির চেয়ে বড়, তাহলে তো সেটা ঠিক হবে না। কিন্তু একটা ব্যাপার আছে যে বিয়ের পরে, নতুন বিয়ে হলে পরে লোকে খানিকটা ঘোরের মধ্যে থাকে, মাথাটা ঠিক কাজ করে না। আমার মনে হয় দিলীপ ঘোষের এরকম একটা ব্যাপার আছে। তবে কি হয়েছে আমি জানি না। উনি চলে যেতে চাইলে চলে যাবেন, আটকাবে কি? দলের ক্ষতি হবে না? আমার তো কোনো ক্ষতির সম্ভাবনা কোনো দেখতে পাচ্ছি না। দল কি ধসে যাবে? দিলীপ ঘোষ না হলে কি দল চলবে না? দিলীপ ঘোষ তো 2014 সালে তো দলে এলেন, তার আগে দল ছিল না, তারপরে দল থাকবে না? এটা কি তৃণমূল কংগ্রেস যে একজন নেত্রী চলে গেলে পরে, ভগবান না করুন তিনি চলে গেলে পরে 15 মিনিটের মধ্যে দল উঠে যাবে? এরকম ব্যাপার নয়। এটা বিজেপিটা একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মূল হচ্ছে নীতি, প্রতিষ্ঠানের মূল কোনো ব্যক্তি নয়। অতএব আডবাণীর মতন মানুষ, বাজপেয়ীর মতন মানুষ, মুরলী মনোহর যোশীর মতন মানুষ এরা চলে গেছেন, তা সত্ত্বেও তো দল চলছে। এবং নরেন্দ্র মোদী যখন চলে যাবেন তখনও দল চলবে। অতএব দিলীপ ঘোষ চলে গেলে কি হবে? আপনাকে যাবে এক শেষ প্রশ্ন। শুভেন্দু শ্রমিক জুটি 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি কী ফল করবে? খুব ভালো ফল করবে, খুব ভালো ফল করবে। তবে সেটা ভবিষ্যতের গর্ভে আছে। যেটা এখন প্রয়োজন সেটা হলো যে শুভেন্দু যেভাবে বলে আসছে যে যে অন্যায় সুবিধেগুলো মুসলমানদের এই তৃণমূল সরকার দিয়ে আসছে, এই অন্যায় সুবিধেগুলো সাধারণ মানুষের চোখে দেখিয়ে দিতে হবে। এটা 1 নম্বর। কিন্তু এটাই একমাত্র নয়, এছাড়াও আছে যে যেভাবে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে, এ কথাটা আমরা 1967 সাল থেকে শুনেছি। যে যবে থেকে অজয় মুখার্জির সরকার ছিল সেই সময় থেকে আমরা শুনেছি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। কিন্তু আজকে যে পরিস্থিতি, এরকম আমার তো অনেক বয়স হলো, এই বয়সের মধ্যে আজকের মতন পরিস্থিতি আমি কখনো দেখিনি। যে একটা কলেজের মধ্যে, কলেজের যে ইউনিয়নের নেতা সে একজন ছাত্রীকে ডেকে এনে তাকে ধর্ষণ করে, সেই ধর্ষণ করে তার ছবি তোলে, সেই ছবি নিয়ে ছাত্রীদের ব্ল্যাকমেল করে, পুলিশের কাছে মানুষ গেলে আসে না।
সিপিএমের আমলেও পুলিশের কাছে মানুষ গেলে তো তারা নালিশটা নিত, তারপর কিছু করতো না, বা এতে ওদের লোকাল পার্টির অফিসে গিয়ে খোঁজ করতো কী করবো না করবো। এরা কিছু করেই না, এরা হাত গুটিয়ে বসে থাকে আর শুধু পয়সা খায়। আজকে পশ্চিমবঙ্গের শুধু আইনশৃঙ্খলা নয়, এ তো মানে অর্থনৈতিক অবস্থা তো চুলোয় গেছে। অর্থনৈতিক অবস্থা মানে কিছুদিন কখনো বলেন 30,000 চাকরি হবে, কখনো বলেন ডবল চাকরি হবে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে দলে দলে শ্রমিকরা অন্য রাজ্যে চলে যাচ্ছে, এবং তাদের মধ্যে যারা ওই বাংলাদেশি চোরাপথে ঢোকা লোক ছিল তাদের আবার জোর করে ধরে পড়েছে। এইটাই এখন হয়ে গেছে মমতার প্রধান চিন্তা, যে তাদের কি করে রাখা যায়, নিজের রাজ্যে কি করে চাকরির সুযোগ সৃষ্টি করা যাবে সেটা সম্বন্ধে কোনো ধারণা নেই। ওর কোনো ধারণাই নেই। ওর একমাত্র চিন্তা হচ্ছে যে কি করে আমার পরবর্তী নির্বাচনটা জেতা যায়, ছলে বলে কৌশলে, এবং সেটার জন্য উনি করে যাচ্ছেন। লোকে চাকরি পেলো বা না পেলো কোনোটাতেই কিছু এসে যায় না। 21শে জুলাইয়ের সম্মেলনটা ঠিক করতে হবে, লোককে পেট ভরে ডিম ভাত খাওয়াতে হবে, এবং তারপর ওই নির্বাচনের সময় পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যত রকম সম্ভব কারচুপি করতে হবে, এগুলোকে মোকাবিলা করতে হবে। বিজেপিকে এগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে, তারপরে দেখা যাক। শুভেন্দু শ্রমিক জুটি 2026 বিধানসভা নির্বাচনে কিভাবে লড়াই দেবে তৃণমূল কংগ্রেসের দিকে, সেদিকে আমাদের নজর থাকবে। তবে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করা কেন্দ্রের সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন তথাগত রায়। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।